এই পৃথিবীতে যত হানাবাড়ি আছে তার সবকটাতেই কখনো না কখনো কিছু না কিছু মারাত্মক ঘটনা ঘটেছে, এবং সেই মারাত্মক ঘটনা যুগের পর যুগ ধরে সে হানাবাড়ির ওপর প্রভাব বিস্তার করে চলেছে। তবে আজ যে হানাবাড়ির গল্প শুনবেন সেটা অন্য হানাবাড়ির তুলনায় খানিকটা আলাদা। এখানে মৃত্যু ঘটেছে, সেই মৃত্যু আজও বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়, কিন্তু আত্মা এবং ভয়ের মাঝে আজ এখানে উপস্থিত হতে চলেছে এক সম্পূর্ণ অপ্রত্যাশিত অতিথি। চলুন শুনে নেওয়া যাক ইনএসপিটির কাহিনী অবলম্বনে অভিশপ্ত হানাবাড়ি। মাঝে মাঝে আমরা এমন কিছু বেয়ারা কাজ করে ফেলি যা করব বলে হয়তো স্বপ্নেও ভাবিনি কোনোদিন। এই যেমন ধরুন, আমার দেশের বাড়ির ছোট্ট শহরে আমি আবার কখনো ফিরে যাব তা কোনোদিন ভাবিনি। এমনিতে আমি সুস্থ স্বাভাবিক মানুষ, এমন আলপটকা কাজ খুব একটা করেছি বলে মনে পড়ে না। খাই দাই, এদিক ওদিক ভবঘুরের মতো টোটো করে বেড়াই। মা বাড়ি থেকে টাকা পাঠায়, তাই দিয়ে এই বাবুয়ানি করে আমার চলে যায়। শারীরিক পরিশ্রম বলতে বন্ধু বান্ধব নিয়ে সাইকেল চালাই, না কোথাও যাবার থাকে না আমাদের। নেহাত পরিশ্রম না করলে রাতে ঘুম হয় না, তাই ইতি উতি সাইকেল নিয়ে ঘুরে বেড়াই। গতকাল সারাদিন সাইকেল চালিয়ে ক্লান্ত শরীরে ঘুমাতে গেছিলাম, কিন্তু ও হরি, ভোর 4টে বেজে গেল, ঘুম হলো না। অগত্যা 7টা পর্যন্ত বিছানাতে পড়েছিলাম। এক গুচ্ছ হাবিজাবি খেয়াল এলো মাথায়। মনে হলো এই অনর্থক সাইকেল চালিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে ফুর্তি করে ছুটি কাটিয়ে এরকম কিছু না করেই ফুঁকে দিচ্ছি জীবনটা। ভারী বিরক্ত লাগলো কথাটা ভেবে। না, কিছু একটা করতেই হবে। 7:30টার সময় পোস্টম্যান এলো। খোঁজ নিয়ে দেখলাম আমার জন্য কোনো চিঠি আসেনি। ব্রেকফাস্ট টেবিলে বসে এডমন্ডকে বললাম, ভাইরে, আজ সকালে একটা চিঠি পেয়েছি বুঝলি। তাতে মনে হচ্ছে এক্ষুনি আমাকে বাড়ি ফিরতে হবে। সে কি ভাই, আমি যে ভেবেছিলাম এই কদিন আমরা... কথাটা বলতে গিয়েও থেমে গেল সে। একটা অর্থপূর্ণ হাসি ফুটে উঠল তার মুখে। মনে হয় ভেবেছে আমি দেশের বাড়িতে কোনো প্রেম ঘটিত ব্যাপারে জড়িয়ে গেছি, তাই সাত তাড়াতাড়ি বন্ধুদের ফেলে বাড়ি ফিরে যেতে চাইছি। ভাবুক আমার কি। 9:30 ট্রেনে চেপে বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি ঢুকেই দেখলাম আমার অনুপস্থিতিতে বেশ কিছু চিঠি এসে ডাঁই হয়ে পড়ে আছে। সারা ঘর জুড়ে শুকনো পাতা ছড়ানো, জানলাগুলো সব টাইট করে বন্ধ, সবকিছুর ওপর পুরো ধুলোর আস্তরণ। সেই ধুলোর চোটে কাস্তে কাস্তে চিঠিগুলোর উপর চোখ বুলাতে গিয়ে দেখলাম সে সবই ব্যাংকের না হলে জীবন বীমার চিঠি। মেজাজটা আবার খিঁচিয়ে গেল। আবর্জনা পরিষ্কারের মতো সে কাগজের স্তূপ সরাতে গিয়ে চোখে পড়ল একটা চিঠি এসেছে আমার মায়ের কাছ থেকে। মা লিখছে, প্রিয় লরেন্স, তোর জন্য একটা সুখবর আছে। তোর মনে আছে নিশ্চয়ই, সম্পর্কে তোর কাকা দাদু হতেন সেফটন, তিনি মারা গেছেন। তার নিজের সম্পত্তির অর্ধেকই তোকে দিয়ে গেছেন, আর বাকি অর্ধেক দিয়েছেন তোর কাজিন সেলুইনকে। পারলে এক্ষুনি চলে আয়। সম্পত্তির বহর নেহাত কম নয়। আপাতত এই খবরটুকুই জানালাম। তোর মা, মার্গারেট সেফটন। বিদ্রোহ, ভালো কথা। সম্পত্তির গোটাটা তোর আর সেলুইনের মধ্যে ভাগ হলেও বাড়ি আর জমি জমা নিয়ে এক বিচিত্র উইল করে গেছেন ভদ্রলোক। বিধান দিয়েছেন যে তোকে আর সেলুইনকে আগামী 1 অগস্ট এই বাড়িতে দেখা করতে হবে। সেখানেই দুজন ঠিক করবে কে নেবে এই বাড়িটা। যে বাড়িটা নেবে না তার নামে 20,000 পাউন্ড রেখে গেছেন তিনি। যদি দুজনে কোনো সিদ্ধান্তে না আসতে পারিস তাহলে বাড়িটায় একটা পাগলা গারদ খোলা হবে। দুটো জানলা খুলে একটা পাইপ ধরালাম। যতদূর মনে পড়ছে সেফটন ম্যানের এক পেল্লায় বাড়ি, একরকম প্রাসাদই বলা চলে। তবে আমি শেষ যখন দেখেছিলাম তখনই একরকম ভেঙে পড়েছিল। এখন কি অবস্থায় আছে কে জানে। এমন একটা পুরনো বাড়ির শখ আমার বহুদিন। বিশেষ করে সে বাড়িকে ঘিরে যদি ভাগ্যক্রমে ভূত প্রেতের গুজব থাকে তাহলে তো কথাই নেই। না, সেলভিনকে 20,000 পাউন্ড কচিয়ে বাড়িটা হাতিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
কথাটা ভাবতেই খেয়াল হলো আজ 31শে জুলাই, অর্থাৎ কাল সেই বাড়িতে গিয়ে উপস্থিত হতে হবে আমাকে। শুধু তাই নয়, সেলভিনের সঙ্গে সলা পরামর্শ করে একটা সিদ্ধান্তও নিতে হবে। ছেলেটার সঙ্গে আমার সেরকম পরিচয় নেই, আমাদের পরিবারের শাখা প্রশাখা তো কম নয়। আজ অবধি তাকে সামনে থেকে দেখিনি আমি, কেবল ছবিতে বার কয়েক দেখেছি। মনে মনে ঠিক করলাম তার সঙ্গে দেখা করার আগে বাড়িটাকে একবার সচক্ষে দেখা দরকার। ভাবা মাত্র পরে ট্রেনে সেফটন ম্যানারের উদ্দেশ্যে পাড়ি দিলাম। মাঠের রাস্তা ধরে হাঁটলে মাইল খানেক। স্টেশনের কুলিটাকে জিজ্ঞেস করতেই সে উৎসাহ নিয়ে উত্তর দিল, প্রথমে বাঁ দিকেই ওই গলিটা, তারপর সেই রাস্তা ধরে জঙ্গল যতক্ষণ না আসছে হাঁটতে থাকবে। তারপর জঙ্গল ধরেই বাঁ দিকে কিছু দূর হাঁটলে দূর থেকে দেখতে পাবেন বাড়িটা। বটে? আমি যতদূর জানি বাড়িটা বেশ পুরনো, তাই না? পুরনো বলে পুরনো, একেবারে চুরমার হয়ে ভেঙে পড়েছে। ছাদ দিয়ে জল টল পড়ে মশাই। মানে দামও বেশি হবে না, তাই তো? আপনি ও বাড়ি কিনবেন নাকি? আরে না না, আমারও তো পয়সা কোথায়। তাই বলুন, ও বাড়ির মালিকও বাড়িতে থাকতো না। ছেলে মারা যাওয়ার পর থেকে বাড়ির পাশেই লজে থাকতো। লজ থেকে বাড়িটার দিকে চেয়ে থাকতো সারাক্ষণ। এখন তো ফাঁকাই পড়ে আছে। হ্যাঁ, নারকেল মালার মতো ফাঁকা মশাই। কেবল পুরনো আসবাবপত্র আর কাঠকুটুরি পড়ে আছে। কেউ চাইলেই ও বাড়িতে গিয়ে রাত কাটিয়ে আসতে পারে, তবে কেউ কাটাতে সাহস পায় না। সাহস পায় না কেন? মানে ভূত টুত আছে নাকি? আরে দূর মশাই, ভূত টুত বলে কিছু আছে নাকি? তবে আমার মাসি ওই পাড়ার লজেই কাজ করতেন। তিনি বলতেন কিছু একটা ওখানে আছে, ঠিক কি আছে বলতে পারতেন না। বটে? আশ্চর্য ব্যাপার তো। ভালো কথা, এখানে ভালো বিয়ের কোথায় পাওয়া যায় বলুন তো? কে খোঁজ দিতে পারি, তবে কিনা আমার তো স্টেশন থেকে বেরোনো বারণ। আপনি বরং কটা টাকা যদি আমাকে... কিছু টাকা পয়সা দিতে লোকটা যেন গলে গেল একেবারে। সে দ্বিগুণ উৎসাহ নিয়ে জানালো, জানেন স্যার, মাসি বলছিল বাড়িতে নাকি মাঝে মাঝে এক সাদা পোশাক পরা মহিলাকে দেখা যায়। শুধু তাই নয়, বার কয়েক এক চাদর আর গোল টুপি পরা লোককেও দেখা গেছে। অথচ বাড়ি ফাঁকাই থাকে। তাই নাকি? আর কি বল? লোকে বলে বহু বছর আগেও বাড়ির এক মেয়ে নাকি স্থানীয় কোন লোকের সঙ্গে পালিয়ে যাচ্ছিল। মাঝরাতে বাড়ির দরজা খুলে পালানোর সময় মেয়েটির বাবার ঘুম ভেঙে যায়। চোর ঢুকেছে ভেবে বন্দুক বার করে ছায়া লক্ষ্য করে গুলি চালান তিনি, আর তাতেই দুই প্রণয়ী সেখানেই মৃত্যু হয়। বাপ রে বাপ, এসব সত্যি ঘটেছিল নাকি? তাহা বলতে পারবো না, তবে এখানকার স্থানীয় চার্চে মারিয়া সেফটন আর জর্জ ব্যালার্ড নামে দুজনের সমাধি আছে। তাদের সমাধির ওপর লেখা আছে, মৃত্যুও এদের আলাদা করতে পারল না। ওরাই মনে হয় সেই দুই প্রেমিক প্রেমিকা। আর কথা না বাড়িয়ে লোকটার বলা কথা মতো পা বাড়ালাম। একরাশ পাইন, চেরি আর অচেনা গাছপালার ফাঁক দিয়ে হাঁটতে হাঁটতে সবুজের সার ভেদ করে একসময় চোখে পড়ল বাড়িটা, এবং বাড়ি থেকে খানিক দূরেই সেই লজটা। লজের সঙ্গে লাগোয়া চিমনি দিয়ে ধোঁয়া বেরিয়ে আসছে। বাড়িটার দিকে তাকালাম। লাল ইটের বাড়ি। আগে যেমন দেখেছিলাম তার থেকে বেশ খানিকটা ভেঙে ঝুরঝুরে হয়ে এসেছে, তবে আকারে দানবের মতো হলেও এখন একটা আভিজাত্যের ছাপ বহন করছে। এর চিমনিতে কোনো ধোঁয়া নেই। ক্রমশ বাড়িটার দিকে এগিয়ে গেলাম। বাইরের বাগান পেরিয়ে যেতে বিশেষ বেগ পেতে হলো না। মেঝেতে শুকনো পাতা আর আবর্জনা ছড়িয়ে আছে। দেওয়ালের ইটগুলো মনে হয় সবই নিজের জায়গা থেকে ঠেলে বেরিয়ে এসেছে। তবে বাগানের দিকে তাকাতে মনটা ভরে গেল। এত বড় বাগান গোটা ইংল্যান্ডে আর আছে কিনা সন্দেহ। জানলাগুলোর দিকে চেয়েই বুকটা ছমছম করে উঠল। সেই দুই প্রণয়ীর ভূত কি জানলা দিয়ে উঁকি মারছে এখন?
কে বলতে পারে, কদিন এ বাড়িতে কাটালে হয়তো তাদের সঙ্গে বন্ধুত্বও হয়ে যাবে। মনের ভেতর একটা লোভ উঁকি মেরে গেল, একটু বুদ্ধি খাটালেই এ বাড়ি আমার হয়ে যাবে। একই সঙ্গে মনের ভেতর কে যেন বলল, এ ধরনের বাড়ির কদর করার মতো লোক সেলভিন নয়। সে বেটা হয়তো রেসের মাঠে টাকা লাগায় কিংবা দামি গাড়ি নিয়ে মেতে থাকে। এমন একটা বাড়ি দেখেই পত্রপাঠ রিজেক্ট করে দেবে। মনটা খুশি হলো আমার। বাড়িতে ঢোকার মুখে দুটো ইটের মাঝখানে একটা খোদাই করা মোটো চোখে পড়ল, নিচে সাল লেখা, তার সঙ্গে একটা ইনিশিয়াল। সেই সব লেখালেখির দিকে চোখ রেখে এক মনে এগোচ্ছিলাম। এমন সময় পেছনে পায়ের শব্দ পেয়ে সেদিকে ঘুরে তাকালাম। ব্যাপার কি, এ তল্লাটে তো এখন কারো আসার কথা না। ইঁদুর বা খরগোশ জাতীয় কিছু হতে পারে। ভালো করে তাকাতেই দেখতে পেলাম গোলাপি রঙের জামা পরা একটা মেয়ে বাড়ির পেছন দিক থেকে বেরিয়ে আমার দিকেই এগিয়ে আসছে। মেয়েটির চুল ঘন কালো, ফর্সা মুখের উপর ডাগর দুটো চোখ। রোদের ছোঁয়া লাগা গোলাপি রঙের জামাটায় ভারী মানিয়েছে তাকে। নাকের উপর ছোট্ট ছোট্ট দাগ, স্নিগ্ধ একটা সৌন্দর্য খেলা করছে চেহারায়। এ বাড়িতে থাকে নাকি? কুলিটা যে বলেছিল বাড়ি ফাঁকা। ক্ষমা করবেন, আমি আসলে জানতাম না যে। আমি যেন কিছু বলিনি এমন একটা ভাব করে মেয়েটা বলল, জায়গাটা ভারী সুন্দর, তাই না? হ্যাঁ, তা তো বটে। একরকম লজ্জিত হয়েই বললাম কথাটা। মেয়েটা আমার উত্তরের অপেক্ষা না করেই বাগানের দিকে ফেরবার উপক্রম করেছে। এক মুহূর্তের জন্য মনে হলো এমন কিছু একটা বলা দরকার যাতে সে ফিরে না যায়। চেয়ে দেখলাম হাতে একটা খড়ের টুকরো দুলিয়ে সিঁড়ির দিকে হাঁটছে সে। আপনি মনে হচ্ছে বাড়িটা আগেই দেখে ফেলেছেন। মেয়েটা থেমে গেল, সিঁড়ির একটা ধাপে পা রেখেছিল। হঠাৎ কি যেন মনে পড়েছে, এমন করে ফিরে এসে বলল, আগে না, দেখতে চেয়েছিলাম বলতে পারে। সেই উদ্দেশ্যেই তো এত দূর থেকে আসা। কিন্তু এই বাড়িতে ঢুকতে দেওয়ার কোনো লোক নেই। লজের কারো কাছে যাবিনি? থাকতে পারে, কিন্তু আমার অমন লোক ডেকে এনে ভূতের বাড়ি দেখতে একদম ভালো লাগে না। ভূতের বাড়ি দেখতে হয় একা একা। আপনি দেখুন, আমি বরং। কথাটা শেষ না করেই আমার দিকে একবার ভুরু কুঁচকে তাকালো মেয়েটা। আপাত মস্তক দেখল, হাতের দিকে চাইল। আমার হাতে একটা পারিবারিক আংটি জলজল করছে। সেটার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, আপনাকে দেখে তো একটা ভালো মানুষ বলেই মনে হচ্ছে। আমাকে একটা সাহায্য করতে পারবেন? কেমন সাহায্য? একতলার পেছন দিকে একটা জানালা আছে, সেটা ভেঙেই ঢুকবো ভেবেছিলাম, কিন্তু জানালাটা না একটু ওপরে। আপনি তো আমার থেকে লম্বা, আপনি যদি কোনোভাবে ঢুকে। কথাটা বলেই শ্বেত পাথরের ঝর্ণাটা পেরিয়ে হাঁটা লাগালো সে। যেন আমি আদৌ কাজটা করতে চাই কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়। বুঝলাম ইতিমধ্যেই বাড়িটার বাইরেটা আপাদমস্তক চষে ফেলেছে। ঘাসের জমির ওপর দিয়ে খানিক হেঁটে শেষে লন পেরিয়ে মাটি থেকে 6 ফুট উঁচুতে একটা জানলার সামনে এসে দাঁড়িয়ে পড়ল সে। এই যে, এই দেখুন, এই জানালাটা দেখুন না, কোনোভাবে খুলতে পারেন কিনা। চোখের ইশারায় জানলায় ঝুলন্ত তালাটার দিকে দেখালো। কিন্তু এই জানলা তো বন্ধ, আগে তো খুলতে হবে তো। নিজের মাথা থেকে একটা হেয়ার পিন বের করে আমার দিকে বাড়িয়ে ধরল সে। এই তো, এটা দিয়ে আমি খুলে ফেলতে পারবো। কই, আমাকে একটু তুলে ধরুন দেখি। ভারী সংকোচ বোধ হলো আমার। মেয়েটা সদ্য পরিচিত। কয়েক সেকেন্ড অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে রইলাম। সে নিজেই এগিয়ে গিয়েছিল জানলার কাছে। কোনো রকমে তার কোমরটা ধরে জানলার কাছে তুলে ধরলাম। সে অদ্ভুত ক্ষিপ্রতায় বাইরের লকটা খুলে হাতের এক ধাক্কায় জানলাটা খুলে ফেলল। আমি আগে ঢুকলাম। লাফ দিয়ে নিচে নেমে সদর দরজার দিকে গিয়ে সেটা খুলে তাকে ভেতরে ঢুকিয়ে নিলাম। ভিতরে আলো বিশেষ নেই। এতদিন বন্ধ হয়ে থাকা বাড়ির ভিতর যে গুমোট হাওয়াটা থাকে সেটা বারবার নিঃশ্বাস আটকে দিচ্ছে। মেয়েটার দেখলাম তাতে বিশেষ অসুবিধে হচ্ছে না। সে অবাক বিস্ময়ে তাকিয়ে
আনাজ কানাজ মন দিয়ে দেখছে। দুজনে মিলে প্রথমে বড় রান্নাঘরের দিকে হেঁটে গেলাম। সেখানে খানিকক্ষণ ঘোরাঘুরি করে শেষে ঢুকে এলাম হল ঘরে। এখানে সমস্ত দেওয়াল জুড়ে পুরনো কিছু কোট আর টুপি ঝুলছে। সেগুলো পার হলে একটা স্পাইরাল স্টেয়ারকেস উঠে গেছে ওপরে। এ বাড়ির কোনো ঘরই ফাঁকা নয়, বিস্তর আসভাবে ঠাসা। অতিকায় কিছু টেবিল রাখা আছে ঘরের মধ্যে। হল ঘরের টেবিলটাই সব থেকে বড়। তার উপর কিছু থালা বাসন এমনকি ছড়িয়েও পড়ে থাকতে দেখলাম। বাপরে বাপ, বাড়ির এই দিকটাই বোধহয় সব থেকে পুরনো। হ্যাঁ, তা না হলেও প্রায় 1300 সালের কাছাকাছি। গাইড নিয়ে ঘোরাঘুরি না আমার একদম পছন্দ নয়, বুঝলেন? কেবল আপনার মতন একটা লোক দরকার যে ওই ডেটগুলো মোটামুটি আন্দাজ করে বলে দিতে পারবে। কথাটা প্রশংসা না নিন্দা বুঝতে পারলাম না। যাই হোক, ছবিঘর, পার্লার আর লাইব্রেরি একে একে ঘুরে দেখলাম। বেশিরভাগ ঘরই সাজানো গোছানো, তবে ধুলো পড়ে গেছে প্রায় সব জায়গাতে। ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত দোতলার পার্লারে একটা বড় প্যানেল করা ঘর চোখে পড়ল। সেই ঘরটার দিকে তাকিয়েই মেয়েটা একটা ভূতের গল্প শোনালো আমাকে। অবশ্য গল্পটা আমি আগেই শুনেছি, কেবল একটা পার্থক্য খেয়াল করলাম এইবার। এটাই সেই ঘর, বুঝলেন? এখানেই শেষবারের মতো দেখা হয়েছিল দুজনের। এখান থেকে বেরোতে গিয়েই তো মেয়েটার বাপ গুলি করে মেরে ফেলেছিল দুজনকে। আপনি কি করে জানলেন? কারণ লজের মাসি বলেছিল এই ঘর থেকেই নাকি মাঝে মাঝে আলো দেখা যায়। এখানে মারা গেছিল বলেই হয়তো এই ঘরটাকেই হন্ট করে ওরা। শুনেই কেমন রোমাঞ্চ হচ্ছে না? আচ্ছা, আপনার এরকম ভুতুড়ে বাড়িতে থাকতে ইচ্ছা করেন? মাথা খারাপ নাকি? কেন, আপনার হয় বুঝি? তা মানে ভয় লাগে, মানে একবার ভূতচুত ঘাড়ে চাপলে। এখানে এখন কে থাকে বলুন তো? এবারের মালিক তো সদ্য মারা গেছে। এই এই আমার কি মনে হয় জানেন তো, দিনের বেলা এখানটায় থাকতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না, কিন্তু ধরুন রাতে যখন বাইরে হাওয়ার আওয়াজ হয়, দরজায় ক্যাচ ক্যাচ শব্দ হয়, আর এটা ওটা যখন নড়াচড়া করে, তখন শুনেছি এ বাড়ির মালিকের 2 ভাইপোর মধ্যে নাকি ভাগ হয়েছে। একজন বাড়ি পাবে, অন্যজন 20,000 পাউন্ড। বটে বটে, তবে এই বাড়িটা যে পাবে সে ভূতের ব্যাপারে জানে কিনা কে জানে। কথাটা বলেই উচ্ছ্বাসে আমার হাত চেপে ধরে মেয়েটি। আপনি জানেন, ওই দূরের হোটেলটা থেকে রাতে এ বাড়িতে আলো দেখা যায়। রাত ঠিক 12টার সময় এক সাদা কাপড় পরা মহিলাকে এই জানালায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর সেই কালো কোট পরা লোকটা? হ্যাঁ, তাকেও দেখা যায়, তবে কম। আচ্ছা, দুজনকে একসঙ্গে দেখা যায় না? মৃত্যুও বোধহয় তাদেরকে মেলাতে পারেনি। আনমনে কথাটা বলে হঠাৎ মেয়েটি কেমন যেন কেঁপে উঠল। তারপর আমার জামা ধরে একটা হালকা টান দিয়ে বলল, এই চলুন, বাড়ি তো প্রায় দেখাই হয়ে গেল, এবারে একটু বাড়ির বাইরে রোদে দাঁড়ানো যাক। আমি আগে বেরোবো, আপনি বেরোনোর আগে দরজাটা বন্ধ করে দেবেন, তারপরে ওই জানালা দিয়ে বেরিয়ে আসবেন, কেমন? আমি মাথা নাড়তে সে কসরত করে জানলা দিয়েই বেরিয়ে গেল। দরজাটা ভেতর থেকে লক করতে গিয়ে দেখি চাবির ফুটোয় চাবিটা নেই। মেঝের দিকে তাকালাম, পকেট হাতড়ালাম, গেল কোথায়? শেষ পর্যন্ত রান্নাঘরে গিয়ে খুঁজে পেলাম চাবিটা। স্পষ্ট মনে পড়ল চাবিটা রান্নাঘরে মোটেই রাখিনি। শেষে চাবি ঘুরিয়ে দরজা বন্ধ করে বাগানে নেমে অবাক হয়ে গেলাম। দুপুরের রোদ খাঁ খাঁ করছে চারদিকে, চারপাশে জনমনীষীর চিহ্ন নেই। গোটা বাগান খুঁজে ফেললাম, কিন্তু সেই গোলাপি জামা পরা ডাগর চোখের মেয়েটাকে আর দেখতে পেলাম না। নিজেকে ভারী বোকা মনে হল। মেয়েটার নাম পর্যন্ত জানি না, কোথায় থাকে তাও জানি না।
সে যে ওই লজে একবার হলেও গেছে সেটা আন্দাজ করতে পেরেছি, কিন্তু সেখানে মনে হয় কেবল খেতে গেছিল। হতাশ হয়ে মনে মনে ভাবলাম ওর সঙ্গে আর দেখা হবে না। ঘন কালো চোখ, নরম মুখ, ঢলঢলে এক মাথা চুলে এমন একটা মেয়ে যাকে এক পলকেই ভালোবেসে ফেলা যায়, তাকে বোধহয় আর কোনোদিন দেখতে পাবো না। যতক্ষণ সে আমার সঙ্গে ছিল কেবল বাড়ির আর্কিটেকচার আর আর্কিওলজির সাল তারিখ নিয়েই কথাবার্তা বলছিল, বাড়ি কাঠ কাঠ নিষ্প্রিয় কথাবার্তা। কিন্তু এরই মাঝে কখন যে তার প্রতি একটা অদম্য ভালোবাসা তৈরি হয়েছিল আমার, নিজেই বুঝতে পারিনি। এখন আর কি করা যায়, নিজের কপাল ঠুকতে ঠুকতে হোটেলে ফেরার পথ ধরলাম। হোটেলে ফিরে ওয়েটারের টেবিলে ঝুঁকে পড়লাম। জিজ্ঞেস করতে সে একটু ভেবে চিনতে বলল, হ্যাঁ স্যার, গোলাপি জামা পরা এক মহিলা একটা দলের সঙ্গে এখানে এসেছিল। যদু মনে হয় টন ব্রিজ থেকে এসেছিল পার্টিটা, কিন্তু তারপর কোথায় যে গেল। ওয়েটারের বসার টেবিলে দেখলাম একটা ভিজিটার্স বুক আছে। একরকম কেড়ে নিয়েই সেটা খুলে দেখলাম দুদিনে প্রায় গোটা কুড়ি মহিলার নাম আছে সেখানে। তার মধ্যে যে কেউ সে হতে পারে। আমার কাঁধের পাশ দিয়ে ভিজিটার্স বুকের উপর উঁকি মারল ওয়েটার। পাতা উল্টাতে উল্টাতে একটা নাম চোখে পড়তেই চমকে উঠলাম, সেলভিন সেফটন। এই বলছি, এই ভদ্রলোকও এখানে থাকছেন নাকি? হ্যাঁ, এই তো আজই এসেছেন। মানে সেলভিনও এসে পড়েছে এখানে এবং এই লজেই উঠেছে। মাথাটা ঘুরে গেল একটু। খাতাটা বন্ধ করে দিয়ে বললাম, আমাকে এখানে একটা বসার ঘরের ব্যবস্থা করে দিতে পারো? বসার ঘরে বসে ডিনার খেতে খেতে কি করণীয় ভাবতে লাগলাম। সেলভিন বেটার ছেলেকে ডিনারে নেমন্তন্ন করব, তারপর খানিকটা মদ টদ খাইয়ে একটা বন্ধুত্ব পাতাবো তার সাথে। তাতে কি কিছু লাভ হবে? ভাবতে ভাবতেই বসার ঘরে জানলা দিয়ে বাইরের দিকে চোখ গেল আমার। লজের বাইরে সরু রাস্তাটা চোখে পড়ে। সেখানে দেখতে পেলাম একটা লোক চেক চেক কোট পরে বেশ হেলে দুলে রাস্তা দিয়ে যাচ্ছে। কোথা থেকে কে যেন ডাকলো তাকে। ডাকটা শুনেই সেদিকে এগিয়ে গেল লোকটা। বুঝলাম এই তবে আমার সেই ভাই সেলভিন। মনটা বিতৃষ্ণায় ভরে উঠল। লোকটাকে দেখেই মনে হয় ইট কাঠ পাথরের জীবনের বেশি কিছু নিয়েই আগ্রহ নেই তার। প্রথমবার দেখায় এমন অপছন্দ আজ অবধি কাউকে হয়নি আমার। না, এ লোকটাকে কিছুতেই ওই বাড়িটা পেতে দেওয়া যায় না। এ ওর কদরই বুঝবে না। ভূত প্রেতের ব্যাপারে ওর না আছে আগ্রহ, না আছে অভিজ্ঞতা। ভূতেদের সঙ্গে বন্ধুত্ব করা তো দূরের কথা, ভূত দেখলেই হয়তো লটবহর ফেলে চোঁচো করে দৌড় মারবে বাড়ির দিকে। কথাটা ভাবতেই একটা বিকট দুর্বুদ্ধি এসে ভর করলো আমার মাথায়। এমন ভয়াবহ সে দুর্বুদ্ধি যে মাংসপেশিগুলোর স্বাভাবিক অবস্থায় ফিরতে প্রায় মিনিট খানিক সময় লাগে। ততক্ষণে সন্ধ্যা নেমে বেশ খানিকটা গড়িয়ে গেছে। খাবার দাবার খেয়ে উঠে পড়লাম। বাড়ির লোকজনকে বললাম কিছু বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে যাচ্ছি। রাতেও সম্ভবত তাদের সঙ্গেই থাকবো। কোট আর টুপি পরে বেরিয়ে পড়লাম। সঙ্গে নিলাম একটা বড় সড়ো গোছের কালো চাদর। বেরোনোর আগে একবার নিজের জানলা দিয়ে উঁকি মেরে পাশের জানলায় সেলভিনকে দেখতে পেলাম। চেয়ারে আরাম করে বসে একটা সিগারেট খাচ্ছে এখন। আশা করি আরো বেশ কিছুক্ষণ ওখানেই বসে থাকবে লোকটা। কয়েকটা মোমবাতি পকেটে ভরে বাইরের নরম অন্ধকারে বেরিয়ে পড়লাম। যেতে যেতে বারবার ফিরে তাকিয়ে সেলভিনের জানলাটা দেখলাম। হ্যাঁ, এখনো বসেই আছে। বিড়ালের মতো লুকিয়ে বাগান পেরিয়ে সেফটন ম্যানারে ঢুকে একটা মোমবাতি জ্বাললাম। বড় রান্নাঘরটা মোমবাতি নিয়েই পেরিয়ে এলাম। এই ঘরে লজের দিকের কোনো জানলা খোলা নেই, ফলে বিপদের আশঙ্কা নেই। হলে ঢুকেই নিভিয়ে দিলাম মোমবাতিটা। আগে থেকে লজের কেউ দেখে ফেললে প্ল্যান যাবে ভেস্তে। কোনো রকমে হাতড়ে হাতড়ে সিঁড়ির কাছে পৌঁছালাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে রীতিমতো গা শিরশির করতে লাগলো। না, আমি ভীতু নই, অন্তত
এখন অবধি ভয় আমি পাইনি, কিন্তু এই নিকষ অন্ধকার আমার নার্ভকে দুর্বল করে দিচ্ছে আস্তে আস্তে। সিঁড়ি দিয়ে উঠছিলাম, হঠাৎ মনে হলো আমার পেছনে যেন কেউ এসে দাঁড়িয়েছে। সেও সিঁড়ি দিয়ে উঠছে আমার সঙ্গে পা মিলিয়ে। দেওয়াল হাতড়ে কোনো রকমে সিঁড়ির মাথায় পৌঁছালাম। ছবির ঘর পেরিয়ে ঢুকে এলাম সেই সাদা রং করা ঘরে। সে ঘরে জানলা বন্ধ করে ছোট্ট একটা জানলাবিহীন ঘরে ঢুকে এলাম। মোমবাতিটা আবার জ্বাললাম। যতদূর মনে পড়ছে এই ঘরটা বেশ সাজানো গোছানো। একটা দেশলাই জ্বাললাম, তারপর দরজা বন্ধ করে ম্যান্টেল পিসের কাছে এসে দুটো মোমবাতি দান টেনে পার করলাম। এক একটা মোমবাতি দানে মোট 20টা মোমবাতি ধরে। সেই দুটোকে টেবিলের উপর রেখে দিলাম। টেবিলটা লজের দিকের জানলা থেকে মাত্র গজ কয়েক দূরে। কাজটা কিন্তু সোজা নয়, খানিক হাঁপিয়ে গেছিলাম। মাটিতে বসে দম নিলাম। মাথাটাও উত্তেজনা কাটিয়ে একটু পরিষ্কার হল। পাশের ঘর থেকে চাদর আর গোল টুপিটা চাপিয়ে ঘড়ির দিকে তাকালাম। 11:30। ঘরেরই এক কোণে বসে অপেক্ষা করতে লাগলাম। এ বাড়ি যে কোনো মূল্যে আমার চাই। সেই গোলাপি জামা পরা মেয়েটির কথা মনে পড়ে গেল। না জানি সে এখন কোথায় আছে। আচ্ছা, এমনও তো হতে পারে আমার এরকম একটা বেপরোয়া কাজ মেয়েটার একেবারেই পছন্দ হলো না। এইসব ভেবে কাজ নেই। আপাতত ও চিন্তা সরিয়ে রাখলাম মাথা থেকে। দেখতে দেখতে মিনিট 10 কাটল। 11:40। মন বলল 12টা অবধি এখানে অপেক্ষা করতে পারবো না। বাইরে ঠান্ডা বেড়েই চলেছে। জানলা বেশিক্ষণ খোলা রাখা যাবে না। তাছাড়া আরও একটা অস্বস্তি থেকে থেকে ঘিরে ধরছে আমাকে। সেটা কিসের মনে হয় বুঝতে পারছি। দরজা খুলে বুকে হেঁটে এমনভাবে টেবিলের কাছে পৌঁছালাম যাতে জানলা দিয়ে আমাকে দেখা না যায়। কাঁপা কাঁপা হাতে একটা একটা করে 40টা মোমবাতি জ্বালালাম। এতগুলো মোমের আলোয় অন্ধকার ঘরটা এতক্ষণে আলোয় আলোকিত হয়ে উঠেছে। একবার মনে হলো কাজটা ভারী বোকা বোকা হচ্ছে। পরক্ষণেই মনে জোর এনে শটান উঠে দাঁড়ালাম। এগিয়ে এসে আলোক বৃত্তের সামনে জানলার কাছে গেঁট হয়ে দাঁড়ালাম। চাদরটা আগা পাঁচতলা জড়িয়ে নিলাম গায়ে। ভূত সেজে দাঁড়িয়ে রইলাম। দূরের ওই লজের জানলা থেকে এখন চাইলেই আমায় দেখা যাবে। তবে আমার মূল উদ্দেশ্য সেলভিন। সে আমাকে দেখে ভয় পেলেই আশা করি এ বাড়িতে আর থাকতে চাইবে না। বড় করে একটা নিঃশ্বাস নিলাম আমি। চাদরটা আরেকটু ছড়িয়ে দিলাম। ভালো করে তাকিয়ে দেখলাম সেলভিনের জানলাতেও একটা আবছা ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে। এতক্ষণে মনে হয় দেখতে পেয়েছে এবারই জানলাটা। এতগুলো মোমবাতির আলোর সামনে একটা চাদর জড়ানো মূর্তির ছায়া। ঘোড়ার লেজে টাকা বাঁধা সেলভিনের মুখটা মনে পড়তেই হাসি পেয়ে গেল আমার। খেলাটা কয়েক সেকেন্ড দেখালেই ওষুধ কাজ করবে মনে হয়। ঠিক এই সময় পেছন থেকে একটা ভীষণ ক্ষীণ শব্দ কানে এলো আমার। তারপরে নিশ্ছিদ্র নীরবতা। ব্যাপার কি? আওয়াজটা এসেছে আমারই ঘরের দরজার কাছ থেকে। ইঁদুর নাকি? বড় করে একটা নিঃশ্বাস নিয়ে আগের মতোই দাঁড়িয়ে রইলাম, কিন্তু পারলাম না। কয়েক সেকেন্ড পরেই কাঠের উপর পা পড়ার একটা ক্যাঁচ শব্দ হলো। পেছনে ফিরে আতঙ্কে পাথর হয়ে দেখলাম আমার ঘরের দরজাটা মৃদু শব্দ করতে করতে খুলে যাচ্ছে। একটা আবছা অবয়ব চোখে পড়ছে সেই অন্ধকারে। লম্বা একটা মোমবাতি ধরে কেউ যেন দাঁড়িয়ে আছে সেখানে। হালকা আলোর রেখায় উদ্ভাসিত হয়ে উঠেছে ফ্যাকাশে সাদা একটা মুখ। মনে হলো আমার দিকে চেয়ে
সেই ছায়ামূর্তি হাসছে। বুঝলাম আমি এ বাড়ির এক প্রেত সেজে দাঁড়িয়ে রয়েছি জানলায়, আর অপর প্রেতটি এসেছে আমার সঙ্গে দেখা করতে। আমার হাঁটু কাঁপতে লাগলো, শরীর ভয়াবহ আতঙ্কে ঝিমিয়ে পড়ল। দুপা এগিয়ে এলো সেই প্রেত, তারপর ধীরে ধীরে তার দুটো হাত উপরে উঠে এলো। প্রেতের হাতে একটা মোমবাতি ধরা ছিল, সেটা মুখের সামনে থাকায় মুখটা দেখা যাচ্ছিল না এতক্ষণ। হাত উপরে তোলায় হাত থেকে খসে পড়ল মোমবাতিটা, তারপর মাটির উপর গড়িয়ে বেশ খানিকটা পিছিয়ে গেল। এতক্ষণে তার মুখটা আলোকিত হলো কিছুটা, আর সেই আলো এক ধাক্কায় আমার ভয়টা অনেকটা কমিয়ে দিল। দেখতে পেলাম আমার সামনে প্রেত নয়, দাঁড়িয়ে আছে একটা জলজ্যান্ত মানুষ। আমি নিজেই চিৎকার করে উঠলাম, বিশ্বাস করুন আমি ভূত নই। আমিও কথা শেষ হওয়ার আগেই প্রায় মাটিতে পড়ে যাচ্ছিল ছায়ামূর্তি। আমি দ্রুত গিয়ে তাকে ধরে ফেললাম। আমার দু হাতের মাঝে আশ্রয় নিল আমার কালকের দেখা গোলাপি জামা পরা সেই ডাগর চোখের মেয়েটা। তাকে ধরে নিয়ে এলাম পাশের ঘরে, একটা মোমবাতি জ্বালিয়ে রাখলাম তার পাশে। মাথায় এলো যে কাজ আমি করেছি তাতে যে কোনো মুহূর্তে গোটা গ্রাম এখানে উঠে আসতে পারে। মোমবাতিগুলো দ্রুত নিভিয়ে নিচে নেমে দরজাগুলো সব আটকে দিলাম। আবার ফিরে এলাম মেয়েটির কাছে। এখানে আসার আগে কেন যে এক গ্লাস ব্র্যান্ডি নিয়ে এসেছিলাম তা নিজেই জানি না, সেটাই তার ঠোঁটের উপর ঢাললাম। তার হাতের তালুতে বেশ কিছুক্ষণ হাত ঘষতে ধীরে ধীরে চোখ মেলে চাইল। আপনি ঠিক আছেন তো? আমার হাতের উপর তার মাথাটা একটু নড়ল। এখন ঠিক লাগছে। আসলে যা হয়েছে সব আমার জন্য। ঠিক এই সময় নিচের বাগান থেকে কার যেন গলার আওয়াজ ভেসে এলো। আমার হাতটা জড়িয়ে ধরলো মেয়েটা। ওটা কার গলা? আরে চিন্তা করো না, গ্রামের লোকজন আলো দেখতে পেয়ে উঠে এসেছে। মনে হয় আমাদের চোর ছেঁচড় ভেবেছে। উঠে গিয়ে দেখলাম গ্রামের লোকেরা ফিরে যাচ্ছে, কেবল একজন কনস্টেবলকে রেখে গেছে দরজার কাছে পাহারা দেওয়ার জন্য। ভোর অবধি সে বসেই রইল সেখানে। আমরা দুজনেও বসে রইলাম সারা রাত। তার হাতটা আমার হাতের মধ্যে ধরা রইল। প্রথম প্রথম ভয়ে তার হাত কাঁপছিল, ক্রমশ রাত ফিকে হয়ে আসতে দুঃখে তার চোখ ভিজতে লাগলো। আমি কি বলবো বুঝতে পারছি না, ও কেন কাঁদছে তাও বুঝছি না। শেষে অস্বস্তি কাটাতে বললাম, আসলে আমি শুধু আমার ভাইকে ভয় দেখাতে গিয়ে কালকেই তোমাকে বলবো ভেবেছিলাম। আসলে আমি লরেন্স সেফটন, এই বাড়ি আমার আর আমার ভাইয়ের মধ্যে। মেয়েটা অপরাধী মুখ তুলে তাকালো আমার দিকে। তোমাকে কি করে বলবো জানি না, কিন্তু আমিও কেবল ওই বাড়িটা হাতানোর জন্যই তোমাকে ভয় দেখাতে গিয়ে। আমাকে ভয় দেখাতে মানে? আমি তোমার কাজিন সেলুন সেফটন। আমি হতভম্ব হয়ে গেলাম। এ কি শুনছি? আমার কাজিন তাহলে আমার ভাই নয়, বোন। অবাক হয়ে তার দিকে চেয়ে বললাম, কিন্তু মানে তুমি আমাকে চিনলে কি করে? তোমার হাতের ওই আংটিটা দেখে। ছোটবেলায় তোমার বাবাকে ওটা পরতে দেখেছিলাম। তোমার হাতে ওটা দেখে প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও লরেন্স। আমি ক্ষমা? আরে কিসের ক্ষমা? আমিও তো একই কাজ করেছি। কিন্তু তুমি তো আমাকে চিনতে পারোনি। আমি তো জেনে বুঝে এমন কাজ করেছি। আমি আর কিছু উত্তর দিতে পারলাম না। আমার তালুর উপর তার হাতের চাপ বেড়ে চলল। কয়েক সেকেন্ড সেইভাবে থেকেই হাতটা ছেড়ে দিয়ে হাঁটুর উপর থুতনি রেখে বসল সে। ক্লান্ত অবসন্ন গলায় বলল, আচ্ছা বাড়িটার কি হবে তাহলে?
ও তুমি নিয়ে নাও। তা হয় না। কেন? হয় না তাই। আচ্ছা যাকে, ও সিদ্ধান্তটা এখন মুলতুবি থাক। তা কি করে হয়? আচ্ছা ও এখন বাদ দাও তো, পরে ভেবে দেখা যাবে। কালকের আগেই তো একটা সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা তাই যদি হয়, আচ্ছা শোনো, কাল উকিলদের সঙ্গে বসার আগে আমার সঙ্গে একটু কথা বলে নেবে, ঠিক আছে? কথাটা শুনে সে একটু শান্ত হলো, বোধহয় একটু হাসিও ফুটলো মুখে। আমার কনুইটা খামচে ধরে লাজুক মুখে বলল, এই জানো, আমি ভেবেছিলাম তুমি বুঝি আরেকটা ভূত। আর আমি ভেবেছিলাম তুমি। তোমার থেকে বেশি ভয় আমিই পেয়েছিলাম। খানিক পর উঠে গিয়ে জানলা দিয়ে দেখলাম কনস্টেবলটা এতক্ষণ বসে থেকে আবার গ্রামের দিকে ফিরে গেছে। আমরা দরজা দিয়ে বেরিয়ে লজের কাছে ফিরে এলাম। সেলভিনের জানলা দিয়ে ওর ঘরেই ঢুকে এলাম। পরের গোটা দিন গার্ডেন পার্টির আমেজ ঘিরে ধরল সেফটন ম্যানারকে। গম্ভীর মুখের সব লোক, উকিল আর এক্সিকিউটিভদের আনাগোনা লেগে রইল সকাল থেকে। সেলভিনকে মুখ নিচু করে সারাদিন ওর মাসির পেছন পেছন ঘুরতে দেখলাম। তা তোমাদের সিদ্ধান্তটা তো এবার জানতে হয়। আমার কাকার উকিল চশমাটা নাকের উপর গলিয়ে উল্টো দিকে সোফায় বসা আমাদের দিকে তাকিয়ে বললেন, আর 1 ঘন্টা বাকি আছে প্রায়। মানে আমরা যদি নিজেদের মধ্যে একটু কথা বলতে পারতাম আর কি। ভদ্রলোক একটু ভুরু কুঁচকে ঘড়ির দিকে চেয়ে বললেন, 1 ঘন্টা আছে, যা কথা বলার বলে নিন, তারপর একটা কংক্রিট ডিসিশন চাই আমার। ছাদে এসে আমরা দুজন মুখোমুখি দাঁড়ালাম। আমি সেলভিনের মুখের উপর ঝুঁকে পড়ে বললাম, দেখো, আমার একটা প্রস্তাব আছে। আপাতত বাড়িটা তুমিই নাও, আমি যে 20,000 পাবো সেটা দিয়ে এটা মেরামতের বন্দোবস্ত করা যাবে। তারপর সেসব পার্ট চুকে বুকে গেলে ভেবে দেখা যাবে কে নেবে বাড়িটা। কিন্তু তখনই বা সিদ্ধান্ত নেব কি করে? আরে লটারি করব, কয়েন টস করব, কিছু করে ঠিক হয়ে যাবে। আগে বলো এতে রাজি কিনা। না, তার দরকার নেই, এখনই বলে দিচ্ছি, ও বাড়ি তুমিই নাও। তার বাবা, তুমি নাও। না তুমি। বেশ, তাহলে চলো বিয়ে করে নিই। হ্যাঁ? হ্যাঁ কি, বিয়ে করতে চাও না তো? মানে তুমি আমাকে রিজেক্ট করলে, আমিও তোমার উপর রেগে গিয়ে বাড়িটাকে রিজেক্ট করলাম। তুমি বাড়িটা নিতে চাইলে না, আমিও নিতে চাইলাম না, ব্যাস একটা পাগলা কারদ হয়ে গেল। এই ভালো হয়, তাই তো? কিছুক্ষণ ঠোঁটে আঙুল রেখে কি যেন ভাবলো সে, তারপর গম্ভীর গলায় বলল, আচ্ছা বেশ, আমি আপাতত বাড়িটা নিচ্ছি। একবার মেরামতের কাজটা শেষ হয়ে যাক, তারপরে টস করে দেখা যাবে কার ভাগ্যে থাকে এই বাড়িটা। শেষ অবধি উকিলদের সামনে সেলভিনের হাতেই গেল বাড়িটা। মাসখানেকের মধ্যে ধীরে ধীরে তার মেরামতের কাজকর্ম সম্পন্ন হল। এতদিন কাজ চলাকালীন বহুবার মেরামত তদারক করতে ছাদে দেখা করেছি আমরা। তদারকের বিশেষ প্রয়োজন ছিল না অবশ্য। সব কাজ শেষ হওয়ার পর আমরা আবার সেই ছাদে এসে দাঁড়ালাম। বাড়িটা এতদিনে আবার ঝকঝকে প্রাসাদে পরিণত হয়েছে। বলছি, এখন তো সব কাজ শেষ, তাহলে টস করা হোক। সে ঘাড় নাড়তে আমি কয়েন ছুঁড়ে দিলাম উপরে। হেড পড়লে বাড়ি তোমার, টেল পড়লে আমার, ঠিক আছে? কয়েনটা মাটিতে পড়ল। আমরা অবাক হয়ে দেখলাম টেল বা হেড কিছুই পড়েনি তাতে। দুটো ইটের খাজে লম্বালম্বি আটকেছে। সে হাসলো, আমিও হাসলাম। এ বাড়ি আমার নয়। আমারও নয়। আবার ঠোঁটে আঙুল রেখে কি যেন ভাবলো সে, তারপর আমার দিকে চোখ না তুলেই ভাবুক গলায় বলল, আচ্ছা, একটা কথা ভাবছি, বুঝলে? কিছুতেই যখন কোনো লাভ হচ্ছে না, আমরাও রাজি হচ্ছি না, তাহলে কি? তোমারও না আমারও না, বাড়িটা যদি আমাদের হয়। শেষ পর্যন্ত আমাদেরই হলো বাড়িটা।